আপনি যদি জীবনে মানসিকভাবে নিজেকে ভালো রাখতে চান, তবে এই কথাগুলো অবশ্যই সবসময় মাথায় রাখবেন। যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই, তার কাছে কখনো নিজের কষ্টের কথা বলতে যাবেন না। জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হতে যাবেন না। যাদের কাছে আপনি কেবলমাত্র অপশন কিন্তু প্রায়োরিটি না, তাদের কাছে গিয়ে বারবার নিজেকে কখনো তুচ্ছ করবেন না। যে আপনার সঙ্গে প্রতারণা করেছে একবার, তার কাছে আর কখনো যাবেন না। সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকালবেলা নাস্তা থেকেই শুরু করেছি আজকের ব্লগটি। তো এখানে আমি প্যানকেক তৈরি করে নিব। তো আমি যতদিন এই প্যানকেকটা তৈরি করেছি ততদিনই আমি ফেল মেরেছি, তবে আজকে মোটামুটি একটু ভালো হয়েছে। এই যে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন, আমি গতকালকে দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, আর আমার বড় ছেলে সে চুপি চুপি আমার অ্যাবসেন্টে রান্নাঘরে এসে কি করেছে, আমার ফ্রাই প্যানের 12টা বাজিয়ে দিয়েছে। বাসায় মিষ্টি কুমড়ার বিচি ছিল, তো দুপুরবেলা ও বলছিল যে আমাকে ওগুলো ভেজে দাও। তো আমি একটু ব্যস্ত ছিলাম, পরে বলছিলাম যে বাবা আমি পরে সময় করে দিব। তো যখন দেখছে আমি ঘুমেছিলাম, তখন সে চুপি চুপি এসে আমার এই ফ্রাই প্যানটায় অনেক টাইম করে সেই বিচিগুলো একা একা ভেজেছে। আমি কিন্তু কখনো ওকে রান্নাঘরে অ্যালাউ করি না, ঢুকতে দিই না। তো যখন দেখেছে আমি ঘুমোচ্ছি, তখন সে চুপি চুপি এই কাজটা করে নিয়েছে। আর ফ্রাই প্যান কিন্তু এমনিতে চুলায় অনেক সময় যদি এরকম তাপে থাকে, তাহলে ফ্রাই প্যান কিন্তু নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। তো আমার ফ্রাই প্যানের অবস্থা ও 12টা থেকে 13টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে এই তো আজকে আর প্যানকেক বানাতে গিয়ে সেই রকমের ফেল মারিনি। এখানে চা বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা কিন্তু ফাঁকিবাজি দিয়েই শেষ করলাম আজকে। আর এই যে প্রতিদিনের মতন বিছানা চেঞ্জ করা, এটা আমার একটা নিত্যদিনের কাজ, করতেই হবে। আর আপনারাও দেখতে দেখতে হয়তো বা অনেকে বিরক্ত বোধ করছেন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন, হয় না যে মহিলারা যারা কেনাকাটা করে না, তারা যদি কখনো কোনো কিছু পণ্ডিতি করে কিনতে যায়, তখন কিন্তু সেখানেই সে ধরা খেয়ে যায়। তো আমারই হয়েছে এমনই একটা অবস্থা। তো আমি কি করছিলাম, বাসার সামনে একটা লোক আসছিল কিছু বেড কাভার নিয়ে, তারপর বেডশিট এগুলো কিছু নিয়ে আসছিল। তো আশেপাশের ভাবিরা দেখছিলাম কি যে মানে টুকিটাকি সবাই কিনছে। তো আমার ইচ্ছে হয়েছিল যে আমি একটু কিনি, কখনো তো আমি কেনাকাটা নিজে একা একা করি না। তো আমি 2টা বেডশিট নিয়েছিলাম, তার মধ্যে একটা মোটামুটি ভালোই ছিল। আর এই যেটা দেখতে পেলেন, এই বেডশিটটা একদমই ভালো হয়নি। ওই বেডশিটটা যেমন ছোট ছিল খাট হিসেবে, আর চাদরটাও ভালো ছিল না, কাপড়টা ভালো ছিল না। তো হয় না, নিজে ঠকে গেলে কিন্তু কাউকে বলা যায় না, ঠকে গিয়ে কিন্তু চুপচাপ ইউজ করে যাচ্ছি আর কি। তো যাই হোক, ওখানে বিছানাটা ঠিকঠাক করে তারপর রুমটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। খালা আসবে পরে যদিও, এই জন্য আমি টুকিটাকি কাজকর্ম নিজেই গুছিয়ে নিচ্ছি। আর ওখানে কিন্তু বেডশিট, তারপর বাবুর বালিশের কভার, ওগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে আজকে হয়তো বা কোনো কাজ করতেই পারবো না। প্রেশারটাও একটু লো করছিল। তো হঠাৎ করে মনে হলো কি যে ঝটপট করে যদি উঠে একটু কাজ করি, তাহলে হয়তো বা কাজগুলো সব কিছু কমপ্লিট হবে। এখানে গত 2 দিন আগে কিছু আম নিয়ে আসছিল, তো আমগুলো তেমন একটা ভালো হয়নি। তো ওগুলোকে চেঞ্জ করে আবার আজকে সকালে নিয়ে আসছে আম, সেগুলোকে এখানে ফ্রিজে তুলে রাখছি। তো আমগুলো বেশি পাকা ছিল এই জন্য। তো সকালে শরীরটা খারাপ ছিল বেশি, পরে ভাবছি যে শুয়ে বসে থাকবো, তার থেকে উঠে কাজ করি। আপনি দেখবেন কি যে আপনি শুয়ে বসে থাকলে আপনার ঘরের কাজ কিন্তু যেমনটা তেমনই পড়ে থাকবে। আর যদি একটু মনে করেন যে আমি দৌড়ে উঠে গিয়ে কাজটা করে নেব, তাহলে হয় না যে টার্গেট নিয়ে যদি আপনি একটা কাজে যান, তাহলে 2-1 ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার কাজটাও কমপ্লিট হয়ে যাবে, আর সেই সাথে আপনার সময়টাও কিন্তু অনেকখানি বেঁচে যাবে। আর বসে বসে কিন্তু কাজ নিয়ে বসে থাকলে কখনোই সেই কাজটা শেষ হয় না, আরও ঘন্টার পর ঘন্টা সামনে যায়, আর কাজের মাত্রাটাও বাড়তে থাকে। তো আজকে দুপুরবেলা যেহেতু শরীরটা খারাপ ছিল, এই জন্য আর রান্নাবান্না ক্যামেরাবন্দি করিনি।
এখানে বিকেলবেলা বারান্দায় বসে বসে বাদাম খাচ্ছিলাম। আর এই যে আমার ছেলে হচ্ছে এখানে মানি প্ল্যান্ট গাছটা মরে যাচ্ছিল, তো ও এখানে কেটে কেটে একটা কাপের মধ্যে ভিজিয়ে রাখছে। তো ওকে এই কাজগুলো করতে দেখে না আমারও একটু উৎসাহ হয়েছে যে আমার যে টবগুলো নিয়ে আসছিলাম তো ওটা তো আমার সেট করা হয়নি। তো এই জন্য হচ্ছে এই যে দেখছেন বেলি ফুলের গাছের গোড়ায় যে টবটা ছিল, একটা তেলের কৌটো ছিল, তা আমি ওটা অনেক কষ্ট করে কেটে তারপর কিন্তু পরিবর্তন করেছি। আমার এই বেলি ফুল গাছটা একদম মরেই যাচ্ছিল গরমে রোদে। তারপরে হচ্ছে আমি সকাল বিকাল 2 বেলা একদম চাল দেওয়া যে পানিটা থাকে ওটা কিন্তু দিয়েছি। দেওয়ার পরে দেখা যায় গাছটা কিন্তু নড়ে চড়ে উঠেছে, তরতাজা হয়েছে। অনেকেই বলতো চাল দেওয়া পানি দিলে গাছের অনেক উপকার হয়। নিজে কখনো অ্যাপ্লাই করিনি, তবে কিছুদিন ধরে এই গাছের গোড়াতে যখন আমি চাল দেওয়া পানিটা দিয়েছি আমার গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তবে এখন মনে হয় যে আপুরা অনেকেই সত্যি কথাই বলে যে এই চাল দেওয়া পানিটা আসলেই খুবই কার্যকরী গাছের জন্য। এখানে টুকিটাকি কিছু গাছ আছে, তেমন আহামরি কোনো গাছ নেই কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যালোভেরা গাছ, এটা কিন্তু একটা অ্যালোভেরা গাছই এখানে ছিল, তো ও বংশ বিস্তার করতে করতে অনেকগুলো হয়ে গেছে এখানে। তো বাসায় যেহেতু আর কোনো টব নেই, ভাবছি এই একটা টবের ভিতরে যেহেতু এতগুলো গাছ জন্ম নিয়েছে তো এখান থেকে কিছু আলাদা করে দিই। আর বাসাতে আর কোনো এক্সট্রা মাটিও ছিল না, তো বেলি ফুলের গাছটা থেকে যে মাটি অবশিষ্ট বের হয়েছে ওটা থেকেই কিন্তু আমি আলাদা করে নিয়েছি কিছু মাটি। তো ভাবছি এখান থেকে কিছু গাছ আলাদা করে নিই যাতে ও একটু নিজে নিঃশ্বাস নিতে পারে ভালো করে। আর আলাদা করে দিলে দেখা যাবে আমার গাছের সংখ্যাটাও একটু বেড়ে যাবে, বারান্দায় দেখতেও সুন্দর লাগবে। আর এই অ্যালোভেরা গাছ না আপনি যেভাবেই লাগাবেন সেভাবেই কিন্তু ওরা হয়, এতে সমস্যা হয় না তেমন কোনো। তো যতটুকু মাটি ছিল আমি 2-3টা অ্যালোভেরা গাছ আর কি এখানে আলাদা করেছি। তো এখানে গাছগুলোকে পানি দিয়ে দিয়েছি। আর সেই সাথে যে কথাটি বলতে ভুলে গিয়েছি, আপুরা তোমরা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও যারা লাইক দাওনি। গত ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছিল আপু চ্যানেল বিষয়ে আরও কিছু জানতে। তো আমি সবাইকে একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু ভিডিও টাইটেল ঠিক দাও না, যার কারণে ভিডিওতে ভিউ একদমই আসতে চায় না। তোমরা সার্চেবল টাইটেল দিবে যাতে তোমার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে। আর চ্যানেল কিভাবে ওপেন করবে, চ্যানেলের কোথায় কি সব কিছুই আমি গত ভিডিওগুলোতে বলেছি, এখন আর কোনো কিছু আর বলতে যাইনি। তো তোমরা হচ্ছে টাইটেলটা, ডিসক্রিপশনটা এগুলো কিন্তু ঠিকঠাক করে দিবে, তাহলেই দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। আমাদের এই সার্চেবল টাইটেলের কারণেই আমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। তো দুপুরবেলাতে যেহেতু রান্নাটা শেয়ার করিনি, দুপুরবেলায় চিকেন রান্না করেছিলাম। তো যেহেতু শরীরটা খারাপ ছিল, কি রান্না করতে গিয়ে এমন একটা ঝামেলা করেছি যে এখানে মাংসের মধ্যে একটু মরিচের সংখ্যাটা বেশি হয়ে গিয়েছিল, ছেলেদের খেতেও সমস্যা হয়েছে। আর আমারও মনে হয়েছিল যে হ্যাঁ মাংসটা একটু বেশি ঝাল হয়েছে। তো রাতে হঠাৎ করে ভাবলাম যে কি করা যায়, নয়তো বা রাতে ওরাও আবার খেতে বসলে দেখা যাবে চিল্লাপাল্লা করবে। তো বাসায় মুগ ডাল ছিল না, ছিল পোলার চাল আর মসুরের ডাল, এই দুটো দিয়েই কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি যদি মাংস দিয়ে কখনো খিচুড়ি রান্না করি, রান্না করা মাংস দিয়ে, তখন আমি সেই পাতিলেই খিচুড়ি বসাই যে পাতিলে আমি মাংস রান্না করেছি। আমার কাছে মনে হয় কি যে সেই পাতিলে খিচুড়ি রান্না করলে আমার কাছে অন্য পাতিলের থেকে এই খিচুড়ি বেশি মজা হয় খেতে। আমি কিন্তু খিচুড়ির মধ্যে আহামরি কোনো মশলা ইউজ করিনি, মাংসের যে মশলাটা ছিল ওইটা দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। যে কোনো খাবার ঝটপট রান্না করলেই কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। আমি কিন্তু মশলা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে এখন আলু আর মাংসটাকে দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো পানি দিয়েছি। খিচুড়ি রান্নাটা সবথেকে মজার বেশি হয় যদি মাংসের যে মশলাটা থাকে ওটা দিয়ে চাল আর ডালটাকে বেশি সময় করে ভাজা যায় তখন। তো এই তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর আমার আজকে রান্না হচ্ছে এটুকুই ছিল।
দুপুরে তো রান্না শেয়ার করতে পারিনি। তো এ পর্যায়ে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার সব আপুদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।